প্রিয় ছাত্রছাত্রীরা, গরমের ছুটির মধ্যে যেহেতু আমরা মুখোমুখি ক্লাস করতে পারছি না, তাই শিক্ষা বিজ্ঞানের ক্লাস নিয়ে আমি আজকে ভিডিওর ক্লাসের মাধ্যমে আজকে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আমি উদয় ব্যানার্জি, সহকারী শিক্ষক, ধরাধর রজনীকান্ত উচ্চ বিদ্যালয়। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান তৃতীয় সেমিস্টার প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে এডুকেশনে আমাদের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন। রাধাকৃষ্ণান কমিশন, এই কমিশনের আরেকটা নামও রয়েছে। কমিশনটাকে আমরা বিশ্ববিদ্যালয় কমিশনও বলি। বিশ্ববিদ্যালয় কমিশনও বলি। আজকে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন নিয়ে আমরা দ্বাদশ শ্রেণীর প্রথম যে ক্লাস তৃতীয় সেমিস্টারের সেটা আজকে আমরা শুরু করব। কমিশন কি কারণে সেটা গঠিত হয় এগুলো তোমরা সেকেন্ড সেমিস্টারে এর আগে পড়েছো। সেখানে আমরা 1947-এ ভারতবর্ষ যখন স্বাধীন হয় তার আগের অর্থাৎ ইংরেজ আমলের ভারতের যে শিক্ষা ব্যবস্থা এবং সেই সম্পর্কিত যে বিভিন্ন কমিশনগুলো, সার্জেন্ট কমিশন থেকে শুরু করে স্যাডলার কমিশন থেকে শুরু করে যে বিভিন্ন কার্যালয়ের যে শিক্ষানীতি সেগুলো তোমরা ইতিমধ্যে পড়েছো। কিন্তু 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তীতে স্বাধীন ভারতের শিক্ষা কিরকম হবে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলবে, সেই বিষয়টাকে পর্যালোচনা করার জন্য একটা কমিটি গঠনের প্রয়োজনীয়তা আমাদের দেশের সেই সময় কেন্দ্রীয় সরকার তারা অনুভব করে এবং সেই কারণে শিক্ষাবিদ প্রথিতযশা শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটা কমিটি তৈরি হলো। যে কমিটির যেহেতু সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তার নাম অনুসারে এই কমিটিকে আমরা বলছি রাধাকৃষ্ণন কমিশন। আর এই কমিশন যে রেকমেন্ডেশনস গুলো করেছিল, তোমরা জানো কমিশনের কাজ, কমিশন যখন গঠিত হয় কমিশনের কাজটা হচ্ছে যে শিক্ষা সম্পর্কিত, শিক্ষা কমিশন যেহেতু শিক্ষা সম্পর্কিত তাদের বিভিন্ন সুপারিশগুলো তারা পর্যালোচনা করে তারা সেগুলোকে কি করে সরকারের কাছে পেশ করে। সরকার সেখান থেকে সেই কমিশনের যে রেকমেন্ডেশনস গুলো রয়েছে সেই রেকমেন্ডেশনস গুলোকে তারা ইমপ্লিমেন্টেশন করার জন্য উদ্যোগ নেয়। রাধাকৃষ্ণন কমিশন বিশেষত উচ্চ শিক্ষা সম্পর্কীয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ীয় শিক্ষা অর্থাৎ কলেজীয় শিক্ষা বা স্নাতক বা স্নাতকের পরবর্তী স্নাতকোত্তর স্তরের যে শিক্ষা সেই সম্পর্কে তার রেকমেন্ডেশনসগুলো রেখেছিলেন এবং সেই কারণে এই কমিশনটাকে আমরা বিশ্ববিদ্যালয় কমিশন হিসাবে বলছি। তো এই কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন, এই কমিশন গঠিত হলো কবে? ভারতবর্ষ, আমি একটু আগে বলেছি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তীতে 47-এ ভারতবর্ষ স্বাধীন হলো। 1948 সালে 5th নভেম্বর 1948 সালের 5th নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে এই বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হলো। তাহলে গঠিত হওয়ার সময়কালটা কত? সময়কালটা হচ্ছে 5th নভেম্বর 1948 সাল। এই 5th নভেম্বর 1948 সালে এই কমিটি যেটা তৈরি করা হলো, এই কমিটি রাধাকৃষ্ণনের সভাপতিত্বে, কিন্তু এই কমিটিতে 10 জন সদস্য ছিলেন। 10 জন সদস্য, আমি তাদের নামগুলো এক এক করে তোমাদের বলবো, কিন্তু তার আগে জানাই 48-এর 5th নভেম্বর যে কমিশন গঠিত হলো 1949 সালে এই কমিশন তার যে রেকমেন্ডেশনস গুলো রয়েছে, তার যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো তারা কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করলেন। তাহলে এই কমিশনটা ব্যাপ্তিটা ছিল 1948 থেকে 1949 সাল অবধি ব্যাপ্তিটা ছিল এটা। আর 10 জন সদস্যদের কথা বললাম, কমিশন একজনকে নিয়ে কমিশন নয়, সেই শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন তৈরি হয়েছিল 10 জন শিক্ষাবিদকে নিয়ে, যার সভাপতি হিসাবে ছিলেন কে? আমি প্রথমেই বলেছি সভাপতি ছিলেন কে? ডক্টর
সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এই বিশ্ববিদ্যালয় কমিশনের সভাপতি। তার সভাপতিতে এই কমিশন তৈরি হয়েছিল, তাই সভাপতির নাম অনুসারে আমরা একে রাধাকৃষ্ণন কমিশনও বলছি। সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন নির্মল কুমার সিদ্ধান্ত। নির্মল কুমার সিদ্ধান্ত। নামগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এই কারণে মুখস্থ করবে, আমাদের থার্ড সেমিস্টার যে পরীক্ষা হবে সেই থার্ড সেমিস্টারটা কিন্তু 11 এর ফার্স্ট সেমিস্টারের মতো। তোমরা 12 এ উঠে গেছো, তা 12 এর থার্ড সেমিস্টার যেমন 11 এ তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছো, অর্থাৎ কোশ্চেন থাকবে সমস্ত কিন্তু এমসিকিউ, ওএমআরসি তে কোশ্চেন হবে, অর্থাৎ ইচ এন্ড এভরি ডিটেইলস চ্যাপ্টারের যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখতে হবে। শুধু সাবজেক্টের কনসেপশন থাকলেও হবে না, ইচ এন্ড এভরি ডিটেইলসকেও আমাদের মনে রাখতে হবে। তাহলে সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সম্পাদক ছিলেন কে? নির্মল কুমার সিদ্ধান্ত। আর বাকি আমি বলেছি মোট 10 জন সদস্য ছিলেন। বাকিরা কে কে? তারা প্রত্যেকেই সদস্য ছিলেন। সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর তারাচাঁদ, আর কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, আর কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। পরবর্তীতে মুদালিয়ারের নেতৃত্বে আমরা এরপরে দেখব ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষার জন্য পরবর্তী মানে ভারতের যে দ্বিতীয় স্বাধীন ভারতের যে দ্বিতীয় শিক্ষা কমিশন সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন, সেটাও কিন্তু তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি। তাহলে ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর করম নারায়ণ বহুল। তাহলে কজন হচ্ছে? সর্বপল্লী রাধাকৃষ্ণন 1 2 3 4 5 6 7, 7 জন ছিলেন। আর 3 জন বিদেশি সদস্য, তাদের নামগুলো আমি এবার বলে দিচ্ছি। 3 জন আর সদস্য ডক্টর টিগার্ট, ডক্টর ডাফ, আর হচ্ছে ডক্টর মর্গ্যান। তাহলে এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কমিশনের যে 10 জন সদস্যকে নিয়ে গঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, সম্পাদক ছিলেন নির্মল কুমার সিদ্ধান্ত, আর সাধারণ সদস্য হিসেবে ছিলেন ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর করম নারায়ণ বহুল এবং ডক্টর জেমস টিগার্ট, আলেকজান্ডার ডাফ এবং ডক্টর মর্গ্যান। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্যবৃন্দ। এই সদস্যবৃন্দের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তার নেতৃত্বে এই যে বিশ্ববিদ্যালয় কমিশন, সেই কমিশন 1948 সালের 5 নভেম্বর যে কমিশন তৈরি হলো, সেই কমিশন কি করলো? 1949 সালে তার টোটাল রিপোর্ট, কমিশনের যে রেকমেন্ডেশনস গুলো সেগুলো রিপোর্টের আকারে 747 পাতার রিপোর্ট ছিল টোটাল, তারা কেন্দ্রীয় সরকারের কাছে সেই রিপোর্ট পেশ করলো। এবার এই যে রিপোর্ট পেশ হলো, এই রিপোর্টে তারা কি বললেন? তারা বিভিন্ন শিক্ষা ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীতে স্বাধীনোত্তর ভারতবর্ষের শিক্ষা, উচ্চ শিক্ষা কোন খাতে চলবে, কিভাবে চলবে, সেই সম্বন্ধে তারা বিভিন্ন রেকমেন্ডেশনস করলেন, সুপারিশগুলো করলেন। তাহলে সুপারিশগুলো কি কি? এই যে 747 পৃষ্ঠার যে তোমার কমিশনের যে রিপোর্ট, যে প্রতিবেদন, তার মধ্যে রেকমেন্ডেশনস গুলো কি কি ছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। রেকমেন্ডেশনস এর মধ্যে পাঠ্যক্রম সম্বন্ধে এই কমিশন বেশ কিছু নতুন সুপারিশ করলেন। পাঠ্যক্রম সম্বন্ধে তাদের সুপারিশগুলো কি কি ছিল, অর্থাৎ এগুলো যেগুলো আমরা পড়ছি এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ সমূহ। সুপারিশ কি কি? পাঠ্যক্রম সম্বন্ধে সুপারিশ করলেন। পাঠ্যক্রম সম্বন্ধে কি সুপারিশ করলেন? যে আমাদের
যে পাঠ্যক্রম এখন স্বাধীনতার পরবর্তীতে ভারতবর্ষের শিক্ষা খাতে প্রচলন করা প্রয়োজন হবে, সেই পাঠ্যক্রমের মধ্যে তাত্ত্বিকের সাথে সাথে ব্যবহারিক শিক্ষাকেও কিন্তু প্রাধান্য দিতে হবে। অর্থাৎ শুধু মাত্র থিওরিটিক্যাল নলেজ নয়, থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদেরকে ব্যবহারিক কাজে, অর্থাৎ তারা হাতে কলমে যাতে শিখতে পারে, তাত্ত্বিক শিক্ষার সাথে সাথে ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হলো এবং পাঠ্যক্রমকে সেইভাবেই তৈরি করার চেষ্টা করা হলো যাতে কিনা এই তাত্ত্বিক এবং ব্যবহারিক দুটো দিকে সমান মেলবন্ধন হয়ে যায়। শিক্ষার মান কেমন হবে? শিক্ষার মান সম্বন্ধে এই কমিশন যেটা ঠিক করলে 12 বছরীয় মাধ্যমিক শিক্ষা, অর্থাৎ একটি ছাত্র, সেই ছাত্র 12 বছর তার জ্ঞান হওয়ার পর থেকে 12 বছরের মধ্যে সে মাধ্যমিক শিক্ষার কাজটা সম্পন্ন করবে। তার মধ্যে 8 বছর থাকবে তার বুনিয়াদী শিক্ষা আর 4 বছর থাকবে তার মাধ্যমিক শিক্ষা। তাহলে এই 8 আর 4 12 বছরের মাধ্যমিক শিক্ষার পরে একটা ছেলে বা একটি মেয়ে, একজন শিক্ষার্থী, সে হবে কিনা উচ্চ শিক্ষায় সে দ্বার প্রান্তে এসে উপনীত হবে, অর্থাৎ কলেজীয় শিক্ষা ব্যবস্থায় সে ঢুকবে। কলেজীয় শিক্ষা ব্যবস্থায় তাহলে ঢোকার জন্য যে মাপের যে জায়গাটা সেটা বিশ্ববিদ্যালয় কমিশন কি ঠিক করলো না, 12 বছরের মাধ্যমিক শিক্ষার পরে একজন শিক্ষার্থী সে এসে কলেজে ভর্তি হতে পারবে। এবং শুধু তাই নয়, উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর মান যাতে সুনির্দিষ্ট থাকে, মান যাতে কখনো ক্ষুণ্ণ না হয়, সে কারণে ছাত্রছাত্রীদের জন্য একটা লিমিটেশন, অর্থাৎ সিট সংখ্যা সবাই জন্য সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তির বিষয় নয়, অর্থাৎ একটা সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হলো। বলা হলো কলেজগুলোতে 1500-এর অধিক নয়, 1500-র অধিক নয়, আর বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে 300-র অধিক নয়। বিশ্ববিদ্যালয়ের যে বিভাগগুলো রয়েছে সেগুলোতে 300-র অধিক কখনোই নয়। তাহলে এই জায়গাটাকে কিন্তু শিক্ষার মান ঠিক করার জন্য বেঁধে দেওয়া হলো। নেক্সট হচ্ছে ছাত্র কল্যাণ সুপারিশের মধ্যে ছাত্র কল্যাণের সুপারিশ করা হলো। ছাত্রছাত্রীরা যাতে তাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে পারে তার জন্য তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা, তাদের জন্য হাতে কলমে শিক্ষার ব্যবস্থা, তাদের জন্য বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা, তাদের জন্য হস্টেলের ব্যবস্থা। কেননা এর আগে তাদের মাধ্যমিক শিক্ষা অবধি এই কমিশনের রেকমেন্ডেশনে বলা ছিল যে তাদের বিদ্যালয়গুলো হবে আবাসিক বিদ্যালয়, অর্থাৎ তাদের হস্টেলের ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, সমস্ত এই ব্যবস্থাগুলো ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য এই বিশ্ববিদ্যালয় কমিশন কিন্তু রেকমেন্ডেশনগুলো করেছিল। নেক্সট শিক্ষার মাধ্যম। নেক্সট হচ্ছে কি শিক্ষার মাধ্যম। শিক্ষার মাধ্যম কি হবে, অর্থাৎ কোন মিডিয়ামের মাধ্যমে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় কমিশন মূলত ত্রিভাষা নীতিরই সমর্থক ছিলেন, আমরা বলতে পারি। ত্রিভাষা নীতির মধ্যে মাতৃভাষাকে তারা অবশ্যই গুরুত্ব দিয়েছিলেন, মাতৃভাষার সাথে সাথে ফেডারেল ল্যাঙ্গুয়েজ। মাতৃভাষার সাথে সাথে কি কি, তাহলে মাতৃভাষার সাথে হচ্ছে ফেডারেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ইংরেজি ভাষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসিক্যালি যে রেকমেন্ডেশনস গুলো করা হয় সেখানে ফেডারেল ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই উচ্চশিক্ষার জায়গাটাতে ছাত্রছাত্রীরা যাতে পাঠ নিতে পারে, অর্থাৎ সেই জায়গাটাকে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। ফেডারেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হিন্দির কথাটাই কিন্তু বেশি করে বলা হয়। আর তারপরে যেটা রেকমেন্ডেশন থাকে শিক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। সুপারিশের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষা ব্যবস্থা কিরকম? পরীক্ষা ব্যবস্থায় গ্রেস পদ্ধতি তুলে দেওয়ার কথা বলা হয়। পরীক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের যে গ্রেস দেওয়া বা গ্রেস, এটার ব্যবস্থা কিন্তু তুলে দেওয়ার রেকমেন্ডেশন করে এই কমিশন। আরেকটা বিষয় হচ্ছে মৌখিক পরীক্ষার কিন্তু একটা গুরুত্ব আরোপ করা হয়। ছাত্রছাত্রীদের যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলো রচনাধর্মী করার পরিবর্তে সেই
মানে কোশ্চেন্স গুলো যাতে বস্তুধর্মী হয় সেই বিষয়েও কিন্তু রেকমেন্ডেশনস করা হয় এই বিশ্ববিদ্যালয় কমিশনের তরফ থেকে। নেক্সট হচ্ছে শিক্ষক। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেহেতু রেকমেন্ডেশন গুলো করা হয়েছিল, তাই শিক্ষক কেমন হবে, সেই শিক্ষকের ক্রাইটেরিয়া কি কি হবে সেই সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের রেকমেন্ডেশনে আমরা 4 ধরনের শিক্ষকের কথা আমরা মূলত পাই। তার মধ্যে প্রথম হচ্ছে প্রফেসর, রিডার, লেকচারার, আর 4 নাম্বার হচ্ছে ইনস্ট্রাক্টর। তাহলে উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষকের 4 ধরনের যে ক্রাইটেরিয়া, 4 ধরনের যে বিভাগ, সেই 4 ধরনের বিভাগের কথা বিশ্ববিদ্যালয় কমিশন বলেন: প্রফেসর, রিডার, লেকচারার এবং ইনস্ট্রাক্টর। এই মূলত সুপারিশগুলো বিশ্ববিদ্যালয় কমিশনের রয়েছে। আর বিশ্ববিদ্যালয় কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা দিক হলো, সেই দিকটাকে আমরা যদি আলোচনা করি, যে কারণে বিশ্ববিদ্যালয় কমিশনের গুরুত্ব স্বাধীনোত্তর ভারতবর্ষে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা, রুরাল ইউনিভার্সিটি। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটা ইউনিক কনসেপ্ট ছিল, যে কনসেপ্টটার ভিত্তিভূমি ছিল গান্ধীজির বুনিয়াদী শিক্ষা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে এই যে বিশ্ববিদ্যালয় কমিশন, এই বিশ্ববিদ্যালয় কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের এই যে কনসেপ্ট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট হচ্ছে গ্রামীণ এলাকার যে শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রগুলোকে তার মান, তার উৎকর্ষ, গ্রামীণ এলাকার পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা তারা যাতে হাতে কলমে বুনিয়াদী শিক্ষার থেকে শুরু করে উচ্চ শিক্ষার ভিত্তিভূমিতে তারা পৌঁছাতে পারে, সেই জায়গাটাকে কেন্দ্র করে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা এই কমিশনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। গ্রামীণ বিদ্যালয়গুলোতে যেটা বুনিয়াদী শিক্ষা যেটা শুরু হতো, আমি প্রথমেই এর আগের ইয়েতেই আমি লেকচারে বলছিলাম একটু আগেই, সেখানে 8 বছরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, 8 বছরের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, 8 বছরের বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার রেকমেন্ডেশন করা হয়। 8 বছরের বুনিয়াদী শিক্ষার পরে 4 বছরের উত্তর বুনিয়াদী শিক্ষা, এটাকে মাধ্যমিক বলছে। 4 বছরের উত্তর বুনিয়াদী শিক্ষা, তাহলে 8 4 12 বছরের এই যে শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, এই 12 বছরের বুনিয়াদী শিক্ষার পরে হবে তার কলেজীয় শিক্ষা, বা তার পরবর্তীতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। তাহলে এই যে কনসেপ্টটা, বিশ্ববিদ্যালয় যে তৈরি হবে, গ্রামীণ এলাকায় যে বিশ্ববিদ্যালয় তৈরি হবে, এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তই থাকবে এই কলেজীয় শিক্ষা ব্যবস্থা এবং উত্তর বুনিয়াদী এবং যে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, সেই টোটালটাই থাকবে কি গ্রামীণ এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এবং এর মধ্যে বুনিয়াদী শিক্ষার যে ধারণা, গান্ধীজির বুনিয়াদী শিক্ষার যে কনসেপ্ট, সেই কনসেপ্টে তারা থিওরিটিক্যালি অর্থাৎ তত্ত্বগতভাবে কোনো সাবজেক্ট পড়ার সাথে সাথে তারা হাতে কলমে নৈতালিম শিক্ষা, যেটা গান্ধীজির শিক্ষানীতিতে আমরা বলেছি, অর্থাৎ কোনো একটা হাতের কাজকে তারা গুরুত্ব দিয়ে সেই সময় শিখে নেবে, যাতে আগামীতে সে তার স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে সেইটাকে বৃত্তি বা পেশা হিসাবেও বেছে নিতে পারে। তাই এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট নিয়ে একটা গোটা ক্লাস করা যেতে পারে। অবশ্যই এর পরবর্তীতে আমরা আজকের যে ক্লাসটা হলো এর মধ্যে এটাকে নিয়ে আসবো না, এটাকে নিয়ে একটা বিস্তারিত আরেকটি আমি ক্লাস করাবো বিশ্ববিদ্যালয় কমিশনের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কমিশনের ধারণা তার উপরে। আজকে বিশ্ববিদ্যালয় কমিশন সম্পর্কিত আমাদের যে প্রাথমিক ধারণা, যেটা সেমিস্টার 3 মানে তৃতীয় সেমিস্টারের আমাদের যে প্রথম চ্যাপ্টার, সেই সম্বন্ধে একটা বেসিক ধারণা আমি আজকে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে
বিস্তারিতভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে এই বিশ্ববিদ্যালয় কমিশনেরই পরবর্তী যে আলোচনাটা রয়েছে সেটা আমি করব। আজকের মতো সকলকে ধন্যবাদ।